গোপালগঞ্জে যেন আজ হঠাৎই দগ্ধ হলো আগুন, ককটেল আর ক্ষুব্ধ জনতার লেলিহান প্রতিক্রিয়ায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক হামলার ঘটনায় দেশ জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া, প্রতিবাদ ও উদ্বেগের ঝড়। এই হামলার নিন্দায় সামিল হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও। এক বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জে আজ যে সহিংসতা দেখা গেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এটি একটি চরম লজ্জাজনক মৌলিক অধিকার লঙ্ঘন উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমবেত হওয়ার অধিকার হরণ করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান, এনসিপি সদস্য, সাধারণ মানুষ এমনকি সংবাদ মাধ্যমের উপরও নৃশংস হামলা চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর, ব্যক্তিগতভাবে আক্রমণ, আতঙ্ক ছড়ানো সব মিলিয়ে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অধ্যাপক ইউনূস অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা এই জঘন্য হামলা চালানো হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ধরনের সহিংসতা বরদাস্তযোগ্য নয় এবং অপরাধীরা কোনোভাবেই শাস্তির বাইরে থাকতে পারে না। তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও তিনি জানান। বাংলাদেশের মাটিতে এমন বর্বরোচিত সহিংসতার কোনো স্থান নেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি। সেই সঙ্গে যারা ভয়, ভীতি, হুমকি এবং সহিংসতার মুখেও সাহসিকতার সঙ্গে সমাবেশে অংশ নিয়েছেন, তাদের সাহস ও স্থিতিস্থাপকতাকে প্রশংসা জানাই। বক্তব্যের শেষ অংশে অধ্যাপক ইউনূস দ্ব্যর্থহীন ভাষায় উচ্চারণ করেন, এই বর্বরতার দায়ীদের বিচারের মুখোমুখি হতেই হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায় বিচার অবশ্যই জয়ী হবে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ। গোপালগঞ্জ যেন আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। চারদিকে হামলা, ককটেল আর বিস্ফোরণের গন্ধে আকাশ ভারী। সকাল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে চলছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। এনসিপির উপর এমন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গোপালগঞ্জে কি হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। এমন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সমপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু এখন যে অবস্থা এসে দাঁড়িয়েছে তা কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না জানিয়ে জামায়াতে আমির বলেন, অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরই বর্তাবে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ। এক সময়ের ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ যেন হয়ে উঠেছিলেন প্রশাসনের বাহিরে আরেকটি ছায়া শক্তি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে তিনি পুলিশের নিয়মতান্ত্রিক কাঠামোকে অগ্রাহ্য করে কাজ করতেন নিজের নিয়মে। অনেকের মতে তিনি নিজেই হয়ে উঠেছিলেন চেইন অব কমান্ড। দায়িত্ব পালনের চেয়ে বেশি আলোচিত ছিলেন তার দমন পীড়নের ভূমিকা নিয়ে। কাকে গ্রেপ্তার করতে হবে, কোথায় অভিযান চালাতে হবে, কিংবা কোন রাজনৈতিক সমাবেশ পণ্ড করতে হবে, এসব সিদ্ধান্ত নিতেন সরাসরি শেখ হাসিনার কাছ থেকে। কখনো ফোনে, কখনো সরাসরি গণভবনে গিয়ে নির্দেশনা নিতেন। এছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আগেই হারুনুর রশিদ গা ঢাকা দেন। গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায় ৮ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি সেনাবাহিনীর হেফাজতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় ছিলেন। সেদিন রাতেই তিনি একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ত্রিপুরা হয়ে ১৬ আগস্ট নেপালে যান। এরপর পাড়ি জমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ায়, অবশেষে পৌঁছান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সূত্রের দাবি, বিপুল অঙ্কের অর্থ এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। এই রাজনৈতিক ছায়ার সুযোগ নিয়ে হারুনুর রশিদে পরিণত হন দণ্ডমুণ্ডের কর্তায়। পুলিশের অভ্যন্তরে, বিশেষ করে গোয়েন্দা শাখায় তার একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বাহিনীর ভেতর ও বাহিরে বিভিন্ন মহলে তিনি পরিচিত ছিলেন ডিবির হারুন নামে। কেউ কেউ তাকে ডাকত ভাতের হোটেলের হারুন কিংবা হাউন আঙ্কেল নামেও। হারুনের উত্থানের অন্যতম নজির ছিল ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে প্রকাশ্যে মারধরের ঘটনায়, যা তার প্রতি শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তারপরে ২ হাতে কামিয়ে অডেল অর্থবিত্তের মালিক বনে যান। হারুনুর রশিদের উত্থান ও পলায়নের কাহিনী শুধু একজন কর্মকর্তা নয়, বরং তা একটি সময়কালের রাজনৈতিক নির্ভরতা ও প্রশাসনিক এক নায়কত্বের নগ্ন প্রতিফলন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ। ইসরায়েলে এখন একদিকে যুদ্ধ আর অন্যদিকে রাজনৈতিক ঝামেলা। গাজা যুদ্ধের মাঝখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বড় ধরনের সংকটে পড়েছে। সেনাবাহিনীতে বাধ্যতামূলক চাকরি নিয়ে শুরু হওয়া বিতর্কে ভাঙন ধরেছে তার জোটে। ইসরায়েলের ধর্মীয় দল ইউনাইটেড তোহরা জুডাইজম বা ইউটিজে মঙ্গলবার ঘোষণা দিয়েছে তারা আর সরকারের সঙ্গে নেই। এতে নেতানিয়াহুর সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। ইসরায়েলের নিয়ম আছে নির্দিষ্ট বয়স পর্যন্ত সব ইহুদি নাগরিকদের সেনাবাহিনীতে চাকরি করতে হবে, কিন্তু হাদেরি নামে পরিচিত ধর্মীয় ছাত্ররা এতদিন এই নিয়ম থেকে ছাড় পেয়ে আসছিলেন। গাজা যুদ্ধের কারণে সেনা সংকট তৈরি হয়। এবার সরকার চায় এই ধর্মীয় ছাত্ররাও যেন সেনাবাহিনীতে যোগ দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ইউটিজে। তারা সরকারকে বলেছে ৪৮ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা সংসদ থেকেও পদত্যাগ করবেন। নেতানিয়াহুর জোট সরকারের সংসদে ৬১টি আসন আছে, মোট আসন ১২০টি। ইউটিজের ৬ জন এমপি জোট ছেড়ে দিলে এই সংখ্যা কমে যাবে, ফলে সরকারের টিকে থাকাই কঠিন হয়ে উঠবে। আর যদি আরও একটি ধর্মীয় দল শাস জোট ছেড়ে দেয় তাহলে সরকার পড়ে যাবে। এর আগে ২০২৩ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন শুধু ধর্মীয় ছাত্রদের সেনা ছাড় দেওয়া বৈষম্যমূলক। এরপর থেকেই এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এদিকে গাজা যুদ্ধ নিয়েও নেতানিয়াহুর ওপর রয়েছে ভীষণ চাপ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যুদ্ধ থামাতে বলছে, কিন্তু নেতানিয়াহুর ডানপন্থী মিত্ররা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এই অবস্থায় নেতানিয়াহু হয়তো কৌশলে ৬০ দিনের একটি সামরিক যুদ্ধবিরতির পথে হাঁটতে পারেন। এতে মিত্র দেশগুলো কিছুটা শান্ত হবেন, আবার শাসকদের সঙ্গেও সমঝোতা করা যাবে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদি নেতানিয়াহু এই সংকট কাটিয়ে উঠতে পারে তবে তিনি জনপ্রিয়তা কাজে লাগিয়ে আগাম নির্বাচনে ডাক দিতে পারেন। যদিও নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২৬ সালের অক্টোবরে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাইরেল তালশির বলেছেন, নেতানিয়াহু এখন যুদ্ধ, ধর্মীয় বিরোধ আর আন্তর্জাতিক কূটনীতির মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। তিনি মুসলিম দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্ক তৈরির দিকেও নজর দিতে পারেন। সব মিলিয়ে নেতানিয়াহুর জন্য সময়টা মোটেই সহজ নয়। একদিকে যুদ্ধ, অন্যদিকে ভাঙনের মুখে সরকার। এখন দেখার বিষয় তিনি কি এই ঝড় সামলে উঠতে পারবেন নাকি ক্ষমতা হারানোর দিকে এগিয়ে যাচ্ছেন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।
পাকিস্তানের রাজনীতিতে যোগ হলো নতুন এক অধ্যায়। জনপ্রিয় সাংবাদিক, সমাজকর্মী ও ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান এবার নিজেই গড়লেন রাজনৈতিক দল পাকিস্তান রিপাবলিক পার্টি। রেহাম জানান, সাধারণ মানুষের কথা বলতে এই রাজনীতিতে তারা আসা। তিনি বলেন, 2012 থেকে 2025 সেই সময়ে পাকিস্তানের এমন অবস্থা তিনি দেখেছেন যেখানে এখনো বিশুদ্ধ পানি নেই পর্যাপ্ত চিকিৎসা। তার মতে, মানুষ এখনো বাঁচার মৌলিক অধিকার পাচ্ছে না। এটা আর মেনে নেওয়া যায় না। এখন সময় এসেছে রাজনীতিকে মানুষের সেবায় লাগানোর। মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা দেন তিনি। বলেন, আমি নিজের শর্তে এখানে দাঁড়িয়েছি। এটা শুধু একটা দল নয়, এটা একটা আন্দোলন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। রেহাম খান বলেন, তার দল থাকবে সাধারণ মানুষের পাশে। শাসকদের জবাবদিহির আওতায় আনা হবে এবং রাজনীতিকে গড়ে তোলা হবে মানবিক ও স্বচ্ছ এক ক্ষেত্র হিসেবে। ইমরান খানের জীবনের এক সময়ের অংশ ছিলেন রেহাম, কিন্তু এখন তিনি একা, স্বাধীন এবং নিজের বিশ্বাস থেকে গড়ে তুলেছেন নতুন এক পথ। রাজনীতিতে রেহাম খানের এই অভিষেক কতটা প্রভাব ফেলবে তার সময় বলে দেবে। তবে তার কণ্ঠে একটাই বার্তা, রাজনীতি হবে মানুষের, ক্ষমতাধরদের নয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।